এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হলো ওখানে যে সমস্ত আর্মিরা গিয়েছে তারা একটা পার্টিকুলার অর্ডারের মাধ্যমে গেছে, আদেশের মাধ্যমে গেছে। তো আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো আমাকে তো অর্ডারই করেই পাঠিয়েছে, ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয়বার অর্ডার নেওয়ার প্রয়োজন আছে কি না আমি হয়তো চিন্তা করতাম না। কিন্তু যে সমস্ত অফিসাররা গিয়েছেন, ব্রিগেডিয়ার হাকিম বা অন্যান্য যারা গেছেন তারা সেনাবাহিনী থেকে, তারা অনেকেই মনে করেছেন যে আবার দ্বিতীয়বার আবার ভেতরে ঢোকার হয়তো পারমিশন আছে। সেই জন্য তারা উপর থেকে মঈন আহমেদের কাছ থেকে পারমিশন পায়নি, আর প্রধানমন্ত্রী তো পারমিশন দেবেই না, কারণ এটা তো ওনার নলেজই ছিল। আর সবচেয়ে যারা এফেক্টিভ হতো, র্যাবের একটা ইউনিট, খুব ভালো একটা ইউনিট ওখানে গিয়ে পৌঁছেছিল, মানে বিদ্রোহ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ইউনিট প্রায় আপনার ভেতরে ঢুকে যাচ্ছিল। এমন সময়ে সেই ইউনিটকে তারেক সিদ্দিকী, তৎকালীন ডিএমপি কমিশনার যারা ছিলেন, আইজিপি, আমি যেটা শুনেছি তাদের নির্দেশে তারা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। অর্থাৎ যখন কোনো একটা ষড়যন্ত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যায়, তখন তারা তো চাবে না যে এই ঘটনাটা না ঘটুক, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পিলখানার হত্যাকাণ্ড হয়েছে এবং তারা চাচ্ছিল যেন এই ঘটনাটা ঘটে, এবং তাদের পরিকল্পনা মাফিক এই ঘটনাটা ঘটেছে। আপনি একটা বিষয় জানেন কিনা যে আমরা দেখেছি যে ট্যাঙ্ক এসেছে, কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম যে ট্যাঙ্ক ঠিকই এসেছে কিন্তু গোলা বারুদ ছিল না, এবং গোলা বারুদের আনার অনুমতিও নাকি ছিল। এই বিষয়টা কি কি জানেন? না, এখানে ট্যাঙ্ক যেটা এসেছে পরের দিন, এটা তো আসলে বাই দিস টাইম ইট ওয়াজ টু লেট। এই ট্যাঙ্ক এপিসি আসা না আসা, রেজাল্ট ইজ অলমোস্ট সেম, কারণ যখন ট্যাঙ্ক এসেছে, এপিসি এসেছে, বাই দিস টাইম ওই টাইমে কি পিলখানার ভিতরে কোনো সৈনিক ছিল? বিডিআররা ছিল না, কারণ এর আগেই সরকারিভাবে সেনাবাহিনীকে পিলখানার চারিদিক থেকে কয়েক কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটার উদ্দেশ্য ছিল পিলখানার বিদ্রোহী সদস্যরা যেন নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। তো সরকার যেখানে আপনার প্রশ্রয় দেয় সেখানে তো আসলে আপনি কিছু করতে পারেন না। এখানে মঈন আহমেদকে শুধু আমার একটা প্রশ্ন করার আছে। মঈন আহমেদ তার বিভিন্ন বিবৃতিতে বলেছেন যে প্রধানমন্ত্রী ওনাকে অনুমতি দেননি অপারেশন করার জন্য। তা আমি ওনাকে একটা প্রশ্ন করছি, উনি যে 11ই জানুয়ারি 2007 তারিখে সাভার থেকে ট্যাঙ্ক এপিসি নিয়ে এসে বঙ্গভবনে ঘেরাও করে ভিতরে প্রবেশ করেছিল, সেটার জন্য ওনাকে কে অনুমতি দিয়েছিল? উনি কি ওটা কারো অনুমতি নিয়ে করেছিলেন? নিশ্চয়ই না। উনি স্বপ্রণোদিত হয়েই সেই কাজটা করেছিলেন। তো সেইখানে যদি উনি এই কাজ করতে পারেন, তো যেখানে তার 178 জন সেনা কর্মকর্তার জীবন এবং তাদের পরিবার জড়িত, সেখানে বিদ্রোহের জন্য কারো কোনো পারমিশন লাগে না। ইভেন মঈন আহমেদ না, আমি যদি সার্ভিসে থাকতাম, আমি যদি অ্যাক্টিভ সার্ভিসে থেকে ওখানে উপস্থিত থাকতাম, আমার কোনো বিদ্রোহ দমন করতে আমার কোনো আদেশের দরকার নেই। আমি বিদ্রোহ দমনের জন্য যা যা করার দরকার, যা যা আমি উপযুক্ত মনে করি, আমি সেটা করার জন্য আইন আমাকে অলরেডি পারমিশন দিয়ে রেখেছে। এখানে আপনার খেয়াল করবেন, যখন গতানুগতিক কনভেনশনাল কোনো যখন যুদ্ধ হবে, সেখানে প্রধানমন্ত্রী হলো প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের দেশের অনেক দেশের প্রতিরক্ষা মন্ত্রী আলাদা থাকে, তো আমাদের দেশে প্রধানমন্ত্রী হলো প্রতিরক্ষা মন্ত্রী। তো কোনো যদি যুদ্ধ লাগে, যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ শুরু করা, এটা প্রতিরক্ষা মন্ত্রী দেবেন, সেক্ষেত্রে অর্থাৎ প্রধানমন্ত্রী দেবেন। কিন্তু যখন আপনার কোনো বিদ্রোহ হবে, বিদ্রোহ দমনের জন্য প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর অনুমতি দরকার নাই। এটা মঈন আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার আগে উনি অর্ডারটা দিয়ে যেতে পারতেন, কিন্তু উনি ওনার অতীত অপকর্মের জন্য এত ভীত ছিলেন যে উনি সাহস করিয়া অর্ডারটা দিতে পারেন নাই। বা আপনার কি মনে হয় যে এটা প্রধানমন্ত্রীর সঙ্গে আগের থেকেই তাদের একটা
মানে এই এরকম আমি একটা ঘটনা ব্যক্তিগতভাবে ঘটবে বা তাদের কি ভূমিকা থাকবে, টোটালটাকে একটা স্ক্রিপ্ট ছিল কিনা? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে মইনুল আহমেদের সাথে প্রধানমন্ত্রীর আগেই একটা প্যাক্ট ছিল, কিন্তু মইনুল আহমেদ তার অতীত কর্মকাণ্ডের ভয়ে ভীত ছিলেন। উনি ব্যস্ত ছিলেন যে একটা সেফ এক্সিট নেয়ার জন্যে, সেই জন্যে প্রধানমন্ত্রী ওনাকে যাই বলেছেন উনি অক্ষর অক্ষরে তাই পালন করেছেন। এবং 2008 সালের নির্বাচনেও মইনুল আহমেদ যেই রোল প্লে করেছে এখানেও তাই করেছেন। উনি শেখ হাসিনার কথার একটু বাইরে যাননি। কমিশন যেটা গঠন করা হলো, এই কমিশন গঠন করতে করতে দেখেন সময়টা কখন হলো, প্রায় আগস্ট থেকে ডিসেম্বরে এসে কমিশন গঠন হলো। ডিসেম্বর জানুয়ারিতে এসে কমিশন, 4 মাস সময় চলে গেছে। সরকারের পট পরিবর্তনের পরপরই আমি আমাদের যে উপদেষ্টা আছে, মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল, ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে গিয়ে ওনার বাসায় দেখা করি। দেখা করে ওনাকে যখন আমি বললাম যে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে এটার একটা তদন্ত হওয়া দরকার, যারা পেছনের পর্দার অন্তরালে যারা আছে তাদের বের হওয়া দরকার, উনি যেই উত্তর দিলেন সেই উত্তরে আমি হতাশ। উনি বললেন যে আমাদের জুলাই আগস্টে যারা মারা গেছেন তাদের রক্তগুলো তাজা রক্ত, তো তাদের বিচারের জন্য আমি এখন ব্যস্ত হয়ে আছি। আর এটা তো প্রায় 13-14 বছর আগের ঘটনা, 15-16 বছর আগের ঘটনা। তো এটা আমরা পরে করব, আপনি ডিসেম্বর মাসে আসেন। তা আমি আর ওনার সাথে তর্কে গেলাম না, আমি চলে আসলাম। কিন্তু আমার একটা মানে ধারণা হলো যে এই সরকারে কি মনোভাব যায় না, বাট আসিফ নজরুল সাহেবের পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে বিন্দু মাত্র উৎসাহ নাই। কারণ আমি একজন উপদেষ্টা হয়ে যদি ছাত্র হত্যার বিচার, যেহেতু আমি ব্যস্ত, সেই জন্য আরেকটা কোনো কমিশন করতে পারবো না, সেরকম যদি হয় তাহলে এই ধরনের লোক তো প্রশাসনেই থাকার উচিত না। আমাদের সরকার, এই বর্তমান সরকার চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে, একসাথে আমার 100টা কাজ চালিয়ে নিতে হবে। তো ছাত্র হত্যার জন্য ব্যস্ত, সেই জন্যে আমি বিডিআরের কার্যক্রম শুরু করতে পারবো না। এই ধরনের ব্যক্তিবর্গের তো আসলে সরকারই থাকা উচিত ছিল না। আপনার কি মনে হয় যে এই বিচারটা হবে? আমি আশাবাদী এই সরকারের যদি না হয়, ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে অতীতে ম্যাডাম খালেদা জিয়ার সাথে কথা বলেছি একাধিকবার এই বিষয়ে, এবং উনি আমায় প্রত্যেকবারই প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা বিএনপি কোনোদিন ক্ষমতায় আসে এর সঠিক ন্যায় বিচার উনি করবেন।